আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা ঢাকা সিটি কলেজের পক্ষ থেকে আজকে খালেকুজ্জামান স্যারের বাসায় এসেছি। তো আমাদের সম্মানিত শিক্ষক প্রফেসর মিনহাজুল আলম স্যারও আমাদের সাথে আছেন। তা আমরা এখন তার একটা সাক্ষাৎকার গ্রহণ করব। তো আমরা সোনালী অতীতের একটা পেজের মাধ্যমে আমরা অতীতের যে আমাদের শিক্ষকগুলো ছিলেন ঢাকা সিটি কলেজের 90 দশকের বিখ্যাত শিক্ষকগণ, হাফিজউদ্দিন স্যারের যারা হাতকে শক্তিশালী করেছিলেন, ঢাকা সিটি কলেজ আজকে যে অবস্থানে এসেছে, যাদের অবদান অনস্বীকার্য, সেই শিক্ষকগণকে নিয়েই আমাদের এই পথ চলা এবং তাদের পর্যায়ক্রমের সবার সাক্ষাৎকার আমরা গ্রহণ করব। যার সাথে কথা বলতে যাচ্ছি, প্রফেসর মিনহাজুল আলম, বিখ্যাত ব্যবস্থাপনা শিক্ষক। উনি সিটি কলেজের পরিচিত মুখ, যারা বাংলাদেশের সবাই অলমোস্ট যারা ম্যানেজমেন্টের ছাত্র, অ্যাকাউন্টিংয়ের ছাত্র, তারা চেনেন। তাদের মধ্যে উনি খুব জনপ্রিয় একজন লোক। 90 দশকে যারা ছাত্র ছিলেন সবাই তাকে চেনে। এখন স্যারের অতীত নিয়ে, আমাদের অতীতে ওনাদের যে ভূমিকা, আগামীতে কী হবে, সিটি কলেজ কীভাবে পরিচালনা করা হবে, এসব নিয়ে। তো আমি স্যারের সামনে আছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। স্যার, এই যে সিটি কলেজে আপনি জয়েন করলেন, হ্যাঁ, তো আপনার জয়েনিং ডেটটা কবে ছিল? 1988 2রা আগস্ট 1988 আমার ঢাকা সিটি কলেজে কর্মজীবন শুরু হয়। আর আপনার শৈশব স্যার কেটেছে কোথায়? আমার জন্ম, আমার বাড়ি হচ্ছে রাজবাড়ী জেলার পাংশা থানায়। আমাদের গ্রামটা এমন একটা জায়গায়, আমাদের পশ্চিমের গ্রামটা কুষ্টিয়া জেলা, দক্ষিণের গ্রামটা ঝিনাইদহ জেলায়। ফলে আমরা এই তিনটা গ্রামেই মূলত, তিনটে জেলাতেই মূলত আমাদের বিচরণ ছিল বলতে গেলে শৈশবে। খেলাধুলা, হাট বাজার, যা কিছু আমাদের এই তিনটা জেলাতেই পর্যায়ক্রমে করতে। ভাই, এই সেম কোশ্চেনটা আবার করেন, স্যার শৈশব কোথায়? স্যার, আপনার শৈশব শুরু হয়েছিল কোথায়? আমার শৈশব শুরু হয়েছে রাজবাড়ী জেলার পাংশা থানায় একটা গ্রামের নাম ভাতশালা। আমরা একটা গ্রাম হিসেবে মূলত একটা প্রত্যন্ত গ্রাম। কার্যত এখানে যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা খুব কম ছিল। তারপরেও আসলে আমরা প্রাণবন্ত ছিলাম। এই কারণে আমরা প্রাণবন্ত ছিলাম যে আমাদের খেলাধুলা করার জন্য মাঠ ছিল, স্কুলের মাঠ, এছাড়া গ্রামের নিজস্ব মাঠও ছিল। এরপরে আমরা প্রাইমারি স্কুলে থাকতে আমরা সাংস্কৃতিক চর্চার সাথে, বিশেষ করে কবিতা, নাটক, এগুলো এ জাতীয় চর্চার সাথে তখনই আমরা অনেকে যুক্ত হয়ে গেছি। যে কারণে শৈশবটা ছিল এক কথায় আনন্দের এবং আমাদের প্রাণবন্ত একটা শৈশব। আমরা মূলত আমাদের শৈশব তো শুরু হয় পাকিস্তান শাসনের শেষের দিকে এসে। আমার 1960-এর জন্ম। এরপরে মূলত স্বাধীনতা উত্তর সময়ের আমরা এই সময়টা আমরা গ্রামেই মূলত কাটাই। তবে স্কুল কোথায় শুরু হয়েছিল? সেটা আমার পাংশা থানাতেই। স্কুলের নাম হচ্ছে কসবা মাজাইল এইচ হাই স্কুল। স্কুলটা এক সময় রাজবাড়ী, তখন মহকুমা ছিল, রাজবাড়ির অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ছিল। একটা স্কুল যেটা 1954 সালে প্রতিষ্ঠিত এবং 1960-এর দশকে ওই স্কুলের যে একটা অ্যাসেম্বলি হল ছিল, সেই অ্যাসেম্বলি হলটা উদ্বোধন করেন তখন ফরিদপুরের ডিসি ছিলেন, তখন তো একটাই ডিস্ট্রিক্ট ফরিদপুর। ডিসি ছিলেন MK আনোয়ার সাহেব, যিনি পরবর্তীকালে ক্যাবিনেট সচিব এবং মন্ত্রীও হন। MK আনোয়ার সাহেব উনি ওই আমাদের অ্যাসেম্বলি হলটা উদ্বোধন করেন। একটা প্রত্যন্ত গ্রামের হাই স্কুলে অ্যাসেম্বলি হল থাকা, প্রায় 2000 ছাত্রকে নিয়ে প্রোগ্রাম করা যেতে পারে এরকম একটা অ্যাসেম্বলি হল। এই হলটা আসলে বহুমাত্রিক ব্যবহার হতো, কাজে ব্যবহার হতো। সে সময় তো এরকম হল ছিল না, এটা জানি। আপনার কলেজ স্যার? আমার কলেজ আসলে এই জায়গাটা আমি একটু সমৃদ্ধ বলতে আমি অনেকগুলো কলেজে পড়ছি। আমার এটা নির্ভর করে, আমার সম্ভবত এটা প্রমাণ করে যে আমার তারুণ্য বেলাটা বেশ চঞ্চল ছিল। আমি পড়ছি ভেড়ামারা কলেজে, আমি পড়ছি পাবনার
বুলবুল কলেজে, আমি পড়ছি পাবনা এডওয়ার্ড কলেজে। আমি 3টা কলেজে আমার পড়ার সুযোগ হয়েছে। তো এই সুযোগের কারণে আমার বন্ধু বান্ধবের সংখ্যাটাও মাশাআল্লাহ খুব বড় আর কি। ইউনিভার্সিটি লাইফ, রাজশাহী ইউনিভার্সিটি, ওখান থেকে অনার্স মাস্টার্স করি। এর আগে কি তার সিটি কলেজের পূর্বে কি কোথাও জয়েন করেছিলেন? না, এটাই আমার প্রথম চাকরি, প্রথম পরীক্ষা, প্রথম দরখাস্ত, প্রথম পরীক্ষা, প্রথম চাকরি। তার আগে 2 জায়গায় দরখাস্ত করছি, সেখানে যাইনি। একটা কলেজ থেকে ইন্টারভিউ কার্ড আসছিল, আর যাওয়া হয়নি, সিটি কলেজে হয়ে যাওয়া। 90 সালের একটা বাজে পরিস্থিতি, ক্রান্তি লগ্ন, মানে গণ অভ্যুত্থানের পরপরই সিটি কলেজের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যখন যে শিক্ষক, প্রিন্সিপাল, শিক্ষক এবং ছাত্রদের সমন্বয়ে ঢাকা সিটি কলেজ স্টুডেন্ট কাউন্সিল গঠন হয়। এবং আমাদের সৌভাগ্য হয়েছিল, আমি, রাজ্জাক আর অন্যান্য অনেকে ছিল, সৌভাগ্য হয়েছিল যে ওই কাউন্সিলর হওয়ার। তো ওই সময় বর্তমান যারা সমন্বয়ক বলে, তা আমরা ওই সময় সমন্বয়ক ছিলাম। এটার অনেক বড় একটা ভাগ্য আমাদের। আর কলেজের তখনই টার্নিং পয়েন্ট ছিল। এই শিক্ষকরা যেই কষ্টটা করেছেন, এর মধ্যে মিনহাজ স্যার অন্যতম, খালেকুজ্জামান স্যার, নূর মোহাম্মদ জায়েদ স্যার, হেলাল স্যার। তো এরা মানে রীতিমতো যুদ্ধ করতো ছাত্রদের কলেজকে টিকিয়ে রাখার জন্য, কলেজটা যাতে অনেক ভালো থাকে। তো মিনহাজ স্যারকে বলবো যে আমাদের সেই দিন সম্পর্কে কিছু একটু বলেন। আজকে কলেজের এই যে অবস্থান, অনেকে তো অতীত জানে না। তো এইটার পেছনে রাজ্জাকের অবদান অনেক, এই সোনালী অতীত করার পেছনে। যে শিক্ষকদের হারায় ফেলবে মানুষ, চিনেই না মিনহাজ স্যারকে এই প্রজন্মের অনেকের, কিন্তু এখানে যে ওনাদের রক্ত আছে, ওনাদের অবদান আছে, ওনাদের সততা নিষ্ঠা দিয়ে আজকে এই প্রায় 39 বছর সিটি কলেজ একই রিদমে চলতেছে। এটা একটা প্রাইভেট কলেজ বাংলাদেশে আমার মনে হয় বিরল। এত সহজ নয় একটা সংগঠন গঠন করা বা একটা প্রতিষ্ঠান গঠন করা। তো স্যারকে বলবো যে আমাদের কাউন্সিলের প্রতিষ্ঠা থেকে কলেজের যে আপনারা কি করছেন, একটা অল্প করে সংক্ষেপে সুন্দর করে বলতেন। আমরা বিপ্লবোত্তর সময়, গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা 1টা বছর ছাত্র সংসদের অধীনে কলেজ চলছে। সেই 1টা বছর আমরা দেখছি যে মাত্র আমরা 13টা ক্লাস করতে পারছি। আর ক্লাসের অবস্থা হতো কি, আমরা ক্লাসে আসছি, করিডোর দিয়ে একটা মিছিল গেল, একটা 45 মিনিট 50 মিনিটের ক্লাসের মাঝে যদি 3-4 বার মিছিল যায়, একটা মিছিলের ডিউরেশন যদি 2-3-4 মিনিট করে হয়, এবং দেখা 10-15 মিনিট পর পর যদি একটা মিছিল দেয়, তাই ক্লাস পড়াইবে কি, পড়বেই কি? মূলত ক্লাস আমরা ওই পরিবেশে অভ্যস্ত ছিলাম না। আমরা যারা প্রফেশন শুরু করছিলাম বেশ একটু আগে, আমরা এটাই অভ্যস্ত ছিলাম। যখন দেখলাম 1 বছরে এরকম ক্লাসের সংখ্যা মাত্র 13 দিন, তো তখন মরহুম হাফিজউদ্দিন স্যার, এবং এক্ষেত্রে পায়োনিয়ার ছিলেন চিন্তার দিকে মূলত অধ্যাপক খালেকুজ্জামান ভাই, উনি এই ছাত্র কাউন্সিল কিভাবে গঠন করা যায় এ বিষয়ে স্যারের সাথে শেয়ার করেন। আমাদের সিনিয়র বেশ কিছু শিক্ষক স্মরণ করতে হয়, গাজী স্যারের কথা, খন্দকার জহিরুল স্যারের কথা স্মরণ করতে হয়, আমাদের হানিফ ভাইয়ের কথা, উনি সমাজকর্ম বিভাগের শিক্ষক ছিলেন। ইয়াংদের ভিতরে কয়েকজন, বিশেষ করে নাজির ভাই, যদিও খুব বেশি দিন কলেজে থাকেন নাই, কিন্তু অনেক বুদ্ধিবৃত্তিক সাপোর্ট দিয়েছেন। শামসুল আরেফিন, ও এখন দুনিয়াতে নেই, কিন্তু ওর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সবসময় ও সক্রিয় থাকতো। হাফিজুর রহমান খান আমাদের ছিলেন সেই সময়, উনিও সক্রিয় ভূমিকা পালন করছেন। নাম বলতে গেলে তো প্রায় 150 নাম বলতে হবে, কষ্টকর আসলে। আসলে তখন একটা প্রস্তাবনা দাঁড়ালো, আমরা একটা রেফারেন্ডামে যাব। আমাদের শিক্ষক কাউন্সিলের মিটিং এর সিদ্ধান্ত হলো রেফারেন্ডাম হবে, যে ঢাকা সিটি কলেজ পরিচালিত হবে, ঠিক আমি কোট আনকোট বলতে পারি, যে ঢাকা সিটি কলেজ ছাত্র শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালিত হবে প্রচলিত ধারার ছাত্র সংসদের পরিবর্তে ছাত্র কাউন্সিলের মাধ্যমে। এই প্রস্তাবের পক্ষে মত থাকলে হ্যাঁ, বিপক্ষে মত দিলেন না। এবং আমরা একটা স্ট্র্যাটেজি গ্রহণ করছিলাম যে আমরা একদিনে সব ক্লাসে একযোগে যাব, একযোগে যে ব্যালটে নিয়ে একবারে যাব, যে ছাত্রদের কাছ থেকে এই রেফারেন্ডামটা আমরা ওকে করব। ছাত্ররা যদি এই রেফারেন্ডামটা ওকে করে, তখন আমরা পরবর্তী ধাপে যাব। এবং আলহামদুলিল্লাহ
আমাদের ছাত্র 93% যতদূর আমি মনে করতে পারি রেফারেন্ডামের পক্ষে মত দেয় 93% ছাত্র, আর মনে হয় 2% মনে হয় মত দেয়নি, এরকম কিছু ছিল, আর 5-6% ছিল যে যারা রেফারেন্ডামের বিপক্ষে মত দেয়। ফলে তখন আমাদের এই ছাত্র কাউন্সিলের কম্পোজিশনটা হতো যে ইন্টারমিডিয়েট থেকে আসবে এসএসসি রেজাল্ট প্লাস কলেজের অ্যাটেন্ডেন্স, ডিগ্রি থেকে যারা আসবে এসএসসি এইচএসসি রেজাল্ট প্লাস কলেজের অ্যাটেন্ডেন্স। এই যে প্রতি সেকশনে 2 জন কাউন্সিলর, একজন হবে মেধার ভিত্তিতে আর একজন নির্বাচিত হবে ওই ক্লাসের ছাত্রদের ভিতর থেকে, ওরা একজনকে নির্বাচিত করবে। এই 2 জনের সমন্বয় টোটাল যতগুলো সেকশন আছে সব সেকশন থেকে 2 জন করে আসবে, এসে ছাত্র কাউন্সিলটা গঠন হবে। এরপর আমাদের ছাত্র কাউন্সিলে তখন 7টা ভাগ ছিল, এই যেমন অন্তঃকক্ষ ক্রীড়া, বহিঃক্রীড়া, তারপরে ম্যাগাজিন, সাহিত্য সংস্কৃতি, তারপরে সমাজ কল্যাণ, এরকম মোট 7টা ডিপার্টমেন্ট, নবীন বরণ বিদায় সংবর্ধনা, এরকম 7টা ডিপার্টমেন্ট ছিল। প্রত্যেক ডিপার্টমেন্টে একজন উপদেষ্টা শিক্ষক থাকতেন, আর সেকশন বুঝে কোথাও 2 জন 3 জন 4 জন শিক্ষক, আর 3 জন, একজন উপদেষ্টা শিক্ষক, 3 জন শিক্ষক, আর 5-7 জন করে, কোথাও আরো বেশি, একটু কম বেশি করা হতো এই জায়গায় কাজের ভলিউম অনুপাতে। তো সেখানে ছাত্র সদস্যদের নিয়ে আমাদের এই এক একটা ডিপার্টমেন্ট গঠিত হতো এবং যাবতীয় কার্যক্রম শিক্ষকের তত্ত্বাবধানে এই ছাত্ররা তখন সম্পন্ন করত। এবং আমার বলতে ভালো লাগছে, আমার সামনে এখন 2 জন আছে, রাজ্জাক এবং নাভেদ, ওরা আমাদের সেই প্রথম কাউন্সিলের সদস্য ছিল। ফলে ওদের একটা বড় অভিজ্ঞতা আছে। এবং আমি আমার কর্মজীবনের শেষ পর্যন্ত মূলত এই কাউন্সিল গঠনের সাথে, প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম, থাকতে পারছি। এবং ছাত্ররা আসলেই তারা রিয়েলি এনজয় করত এই ছাত্র কাউন্সিলের কার্যক্রমগুলো। গত 31 বছর আমাদের কলেজের সাথে আমরা অনেকেই ছিলাম, আমরা প্রায় 17,000 ছেলেমেয়ে পড়াশোনা করতো। দেখা গেল আমি রাজ্জাক প্রায় এই 31 বছর ধরেই যোগাযোগ রাখছি কলেজে, সবসময় আসা যাওয়া করছি। আসলে যারা ওন করে, ওন তো সবাই করবে না, সবাই পড়ে, সবাই তো করে। আইসা প্রিন্সিপাল স্যারের সাথে দেখা সাক্ষাৎ করতাম, কখন কী হয়েছে। এবং প্রিন্সিপাল যে মারা গেছে তখন পিএস আমার ফোন করলো, আমিও গেলাম, রাজ্জাকও গেল। তো আলহামদুলিল্লাহ আমরা যদি শিক্ষকদের মনে রাখতে পারছি, এটা আমাদের সৌভাগ্য। সবার সৌভাগ্য হয় না, কিন্তু এই মুহূর্তে কলেজও একটা ক্রাইসিস টাইম পার করতেছে স্যার। তো এই ক্রাইসিস টাইমটা ওভারকাম কীভাবে করা যায়, শিক্ষার মান যাতে ঠিক থাকে। গতবার আমাদের রেজাল্ট অনেক ভালো সিটি কলেজে, কিন্তু এইটা যদি এভাবে চলতে থাকে তো এই মানটা ধরে রাখা অনেক কঠিন হবে। আমরা চাই যে একটা এমিকেবল একটা সলিউশন বের করেন, যাতে সবাই মিলে যদি আরও কিছু ভালো কিছু করা যায় কিনা। আপনারা অবসরে চলে গেছেন, আমরাও কলেজে নেই, কিন্তু এর মানে এই না যে কলেজের শুভাকাঙ্ক্ষী না। আপনারা এখনও কলেজে রুম আমাদের ফোন করেন মাঝে মাঝে, বাবারা তোরা দেখ। আমরা আপনাদের ফোন করি, স্যার এটা হলে ভালো হতো, কারণ স্যার আপনি কি সাজেস্ট করেন, কি করলে আমাদের কলেজটা ভালো হবে। আপনার ব্যক্তিগত অভিমত বা সম্মিলিত একটা প্রয়াস কীভাবে হলে ভালো হয়। এই মুহূর্তে আমি আমার ব্যক্তিগত কথাই বলবো। সম্মিলিত কথা আসবে যদি আমরা বেশ কিছু শিক্ষক একত্রিত বসে এই নিয়ে আলোচনা করতে পারি, তখন সম্মিলিত কথা হবে। আসলে হ্যাঁ, এটা ঠিক যে আমি 2020-এর 5ই জানুয়ারি ছিল আমার শেষ কর্মদিবস। এরপরে শুধু জাতীয় পরীক্ষাগুলো যখন চলে তখন আমি কলেজে যাইনি, কারণ জাতীয় পরীক্ষার কিছু আইন আছে যে পরীক্ষা সংশ্লিষ্ট নয় এমন কেউ কলেজ ক্যাম্পাসে যাওয়া ঠিক না। আমি চেষ্টা করছি যে কলেজের ভিতরে তখন না ঢুকে, কলেজের কাজ থাকলে বাইরে থেকে সেরে দিতে। এছাড়া প্রায় প্রতি সপ্তাহেই আমি অন্তত একবার হলেও কলেজে যাই, কিন্তু মাসে তো 2-3 বার হয়, কখনো কখনো একটা সপ্তাহ মিস যায় হয়তো। বা আমি চেষ্টা করি যে আমি নিয়মিত, মূলত এখনো আমি কলেজে যাই। এমনকি আমি সম্ভবত গত 3-4 দিন আগেও কলেজে গেছি, গত বৃহস্পতিবার আমি কলেজে গেছি। এই কলেজ সব বন্ধ, কিছু অফিস স্টাফের সাথে দেখা হতো, ওদের সাথে কথাবার্তা কুশল বিনিময় করে চলে আসি। কারণ জীবনের মূল সময়টা 32টা বছর এই ক্যাম্পাসে। ফলে এর প্রতি ভালোবাসা তো শুধু অন্তরের টানে না, নানান বহুমাত্রিক সম্পর্কের সাথে আমাদের রয়ে গেছে। আজকে আমাদের যা পরিস্থিতি, আমাদের যা কি বলবো, যে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে,
প্রাতিষ্ঠানিকভাবে যে স্বীকৃতি, তার পিছনে তো ঢাকা সিটি কলেজ, আর ব্যক্তির নাম নিলে মরহুম হাফিজউদ্দিন। আসলে ওনার সাথে কাজ করতে পারাটাই ছিল একটা বিশাল শিক্ষা আমাদের জন্য। ওনার কাছে আমি বলি যে স্যারের ঝাড়ি খাইলেও তার ভিতরে একটা লেসন পাওয়া যেত। স্যার যদি কখনো ধমক দিতেন, ওই ধমকের ভিতরেও একটা শিক্ষা থাকে। কিন্তু সংকট হয়ে গেছে আমাদের ভালোবাসার ভিতরেও শিক্ষা থাকে না, কেউ কিছু শিখতে পারে না। তো আসলে হাফিজউদ্দিন স্যারের সাথে কাজ করতে পারে এটা একটা বড় বিরল সৌভাগ্য। আলহামদুলিল্লাহ যে আমি ওনার সাথে দীর্ঘ সময় অর্থাৎ 21টা বছর ওনার সাথে কাজ করতে পারছি। যেটা বলছিলাম তোমার উত্তরে যাই যে ঢাকা সিটি কলেজে এই যে সংকট, আসলে এই সংকটটা আজকে আমরা যে দেখছি এটাকে যেটাকে ইংরেজিতে বলে টিপস অফ দ্য আইসবার্গ। আসলে ওই যে সমুদ্রে যে বরফের পাহাড় বরফ ভাসে, উপরে কিন্তু খুব কম অংশই দেখা যায়, নিচেই তার বড় অংশটা থাকে। আসলে এই সংকটের বড় অংশটা বেশ আগে রয়ে গেছে। একটা দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি রাজনীতিকীকরণ করা হয় এবং আরো বলবো যে দলীয় রাজনীতির যদি ভিতরে বদ্ধ করে ফেলা হয়, অর্থাৎ একটা কলেজের গভর্নিং বডি গঠন করবেন কে? এমপি সাহেব। এমপি সাহেব তার দলের লোকজনদের গঠন করবে। আমাদের সৌভাগ্য যে ঢাকা সিটি কলেজের গভর্নিং বডিতে যারা আসছেন, এই মানুষগুলো যেমনই হোক অ্যাটলিস্ট সবার একটা একাডেমিক শিক্ষা ছিল। কিন্তু বাংলাদেশের এমন অনেক কলেজ আছে যেখানে এমপির গাড়ির ড্রাইভারও গভর্নিং বডির সদস্য হয়েছে, এমপির গাড়ির ড্রাইভারকেও গভর্নিং বডিতে দিয়ে দেওয়া হয়েছে, স্কুল কমিটির সভাপতি করা হয়েছে। বাংলাদেশে এমন পত্র পত্রিকায় আমরা দেখছি। কিন্তু ঢাকা সিটি কলেজের সৌভাগ্য এখানে যে অন্তত এখানে তারা হয়তো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কিন্তু তারা অ্যাটলিস্ট লেখাপড়া জানা মানুষ। এই সৌভাগ্যটা আমি যত সমালোচনাই করি না কেন, গত সরকারের এই স্বীকৃতিটা দিতে হবে যে এখানে শিক্ষিত লোকজনগুলো রাখছিল। তো যেটা হয়েছে যে যখন দলীয় বিষয় মানুষগুলো আসছে, এখন কলেজের অধ্যক্ষ নিয়োগ করা হবে, কে কত বড় দলের কর্মী, তখন আমরা যারা প্রার্থী হতে চাই আমরা আনুগত্যের পরীক্ষা দিতে আমরা প্রতিযোগিতায় নেব। তুমি বলতেছে যে আমারে প্রিন্সিপাল বানান, যা চাইবেন তাই দিব। আমি বলতেছি ও কত দিব, তার থেকে বেশি আমি দিব, কলেজের থেকেও দেবো, নিজের থেকেও দেবো। অবস্থাটা এমন একটা জায়গায় চলে যায় যে আমি আপনার কত মতো শিক্ষক নিয়োগ করব। এখন কথাটা হচ্ছে কি যে একটা প্রতিষ্ঠান, তুমি সেটা যে ধরনের প্রতিষ্ঠান হোক না কেন, ওই কাজের জন্য যে মানুষ, যোগ্যতার মানুষ দরকার, ওইটার পরিবর্তে যদি ভিন্ন কোনো বিষয় তোমার মুখ্য বিবেচনা দেয়, ধরো তুমি তোমার বাচ্চার যে একটা দারোয়ানও রাখো, তুমি তার ফিজিক্যাল ফিটনেস, তার ওই কাজের প্রতি কমিটমেন্ট, তার ধৈর্য, এইগুলো তুমি যাচাই করবা। তুমি যদি এটা যাচাই না করে তুমি মনে করো আমার বাড়ির কাছে বাড়ি কিনা, ওই আমার আত্মীয়র সুপারিশ আছে কিনা, আমার চিন্তার মানুষ কিনা, যদি এইসব বিবেচনা করে তুমি দারোয়ান নিয়োগ দাও, তোমার দারোয়ানের কাজ পাবে না। একটা হাসপাতাল করলে তুমি ডাক্তারের জায়গায় থেকে তুমি বিবেচনা করবে। তা না করে যদি দলের বিবেচনা করো, আত্মীয়তার বিবেচনা করো, বন্ধুত্বের বিবেচনা করো, সবকিছুই পাবা, কিন্তু ডাক্তারি পাবা না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সে শিক্ষক কেমন? হাফিজউদ্দিন স্যার আমাদের বলতেন যে আমাদের প্রথম কথা হচ্ছে যে ক্লাসের সব ছাত্রের কানে আপনার কথা ঢুকতে হবে। আপনি ঘি মধু যাই ঢালেন, যদি সামনে 3 বেঞ্চের পরে আপনার কথা না যায়, তাহলে আপনার এই ঘি মধুতে লাভ কি? আমার আপনি পানি ঘোল পানি যাই দেন, ক্লাসের শেষ ছাত্র পর্যন্ত যখন শুনতে পারবে, ওর কিন্তু একটা রেজাল্ট আসবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা একজন শিক্ষক নিব, তাহলে শিক্ষকের তার একাডেমিক বিষয়ের পরিবর্তে যদি আমরা দলীয় বিষয়গুলো বিবেচনা নিই, আমার দুঃখের সাথে বলতে হচ্ছে, এটা আমাদের সাবেক যে ইমিডিয়েট পাস্ট চেয়ারম্যান যিনি ছিলেন ডাক্তার মুদাসির আলী স্যার, ঢাকা ভার্সিটির একটা ছেলে কেমিস্ট্রিতে অসম্ভব ভালো ইন্টারভিউ করছে, সে তারা স্বীকার করছে। তারপরে হঠাৎ শেষ মুহূর্তে প্রশ্ন করছে স্বাধীনতার ঘোষককে, ও বললেছে জিয়াউর রহমান। তারপরে ঘুরে ফিরে জিজ্ঞাসা করছে বঙ্গবন্ধু, ও নড়ে নাই ওর জায়গা থেকে, দুর্ভাগ্য ছেলেটার চাকরি হয়নি, ও পড়াবে কেমিস্ট্রি, স্বাধীনতার ঘোষক দিয়ে ওর কাম কি? কিন্তু আমরা এমন করে অনেক মেধাবী শিক্ষককে আমরা হারাই ফেলছি। এইগুলো তো ফলে কি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের উপযুক্ত শিক্ষক নিয়োগের সংকট এখানে তৈরি হয়েছে।
আর আমরা যখন দেখতেছি যে নেতার আনুগত্য করলে পদে যাওয়া যায়, তখন নেতার আনুগত্য হয়ে গেছে আমার একাডেমিক এক্সেলেন্সের পরিবর্তে, আমার একাডেমিক এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরিবর্তে নেতার কতটুকু নেক নজরে যাব সেটাই আমাদের মুখ্য বিষয় হয়ে গেছে। ফলে এখন যে সংকটটা তৈরি হয়েছে, যে এই সংকটে এদের খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আসলে আমরা বড় ভুল কিছু পদক্ষেপ নিয়ে ফেলছে আমাদের সমন্বিত সহকর্মীরা, তারা করছে যে একটু ধৈর্য ধরলে, যে 5 তারিখে ঘটনা ঘটছে 7-8 তারিখের ভিতরে সবকিছু পরিবর্তন করতে হবে,